হাই ফ্রেন্ড, গুড ইভিনিং। আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। আমি নিতু, তোমাদের জানাই স্বাগত। আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আমরা এসএসসি এমটিএস 2023-এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ করছি। আজকে আমরা করাবো 16 নম্বর সেট, যেটি 10ই মে ফার্স্ট শিফটে এসেছিলো। এই প্রশ্নগুলো তোমরা যারা এসএসসি এমটিএস, এসএসসি সিএসএল, রেলওয়ে এনটিপিসি, রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। অলরেডি তোমাদের এসএসসি সিএসএলের ফর্ম ফিল আপ শেষ হয়েছে। খুব তাড়াতাড়ি এসএসসি এমটিএসের ফর্ম ফিল আপও শুরু হবে। তো তোমরা যারা এই সমস্ত পরীক্ষা দেবে অবশ্যই প্রশ্নগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আশা করি তোমরা খুবই হেল্পফুল পাবে এখান থেকে। তো চলো দেরি না করে শুরু করা যাক প্রশ্নগুলো। আর একটা কথা, তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তো বলবো রেগুলার আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে। তো চলো শুরু করি। আনন্দ নীলকান্তনের প্রথম উপন্যাসের নাম কি? আনন্দ নীলকান্তনের প্রথম উপন্যাসের শিরোনাম ছিল বা টাইটেল ছিল অসুরা দ্য অব দ্য ভানকোয়েস্ট। অসুরা দ্য অব দ্য ভানকোয়েস্ট ছিল আনন্দ নীলকান্তনের প্রথম উপন্যাসের শিরোনাম। ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ কোন অনুচ্ছেদে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার নিয়ে আলোচনা করা রয়েছে? সাংবিধানিক প্রতিবিধানের অধিকার কোন অনুচ্ছেদে বলা রয়েছে? তো সঠিক উত্তর হবে 32 থেকে 35। এটি একটি মৌলিক অধিকার। এটি একটি কি মৌলিক অধিকার। ভারতীয় সংবিধানের 12 থেকে 35 নম্বর অনুচ্ছেদে মৌলিক অধিকার রয়েছে, যেটি ভাগ 3-এ কিন্তু বলা রয়েছে। চলো নেক্সট। 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের লিঙ্গানুপাত কত? 2011 সালে ভারতের শেষ আদমশুমারি হয়েছিল, তারপরে আর আদমশুমারি হয়নি, হয়তো হবে খুব তাড়াতাড়ি। তো 2011 সালের যে আদমশুমারি হয়েছিল সেখানে ভারতের লিঙ্গানুপাত কত ছিল? তো সেখানে ভারতের লিঙ্গানুপাত ছিল প্রতি 1000 পুরুষে 943। তো লিঙ্গানুপাত করা হয় প্রতি 1000 জন পুরুষের মধ্যে কতজন মহিলা, এটাই কিন্তু লিঙ্গানুপাত বলা হয়। তো ভারতের লিঙ্গানুপাত 943। ভারতের সবচেয়ে লিঙ্গানুপাত বেশি কেরালা, এর সবচেয়ে কম হচ্ছে হরিয়ানা। হরিয়ানাতে লিঙ্গানুপাত সবচেয়ে কম এবং কেরালাতে লিঙ্গানুপাত সবচেয়ে বেশি। পরবর্তী প্রশ্ন, 2022 সালের লোকসভায় পাশ করা কোন বিলটি জাতীয় রেল ও পরিবহন ইনস্টিটিউট ভদোদরাকে একটি গতিশক্তি বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে চায়? 2022 সালে একটি লোকসভা একটা বিল পেশ করা হয়েছিল, যেখানে ভদোদরা বিশ্ববিদ্যালয়কে জাতীয় রেল এবং পরিবহন ইনস্টিটিউট একটি গতিশক্তি বিদ্যালয়ে রূপান্তর করতে চেয়েছিল। এটা কোন সংশোধনের মাধ্যমে? তো এটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিল। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিল 2022। এখানে কি জাতীয় রেল ও পরিবহন ইনস্টিটিউট ভদোদরাকে একটি গতিশক্তি বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে চেয়েছিল। চলো নেক্সট। স্টেপসিন এনজাইম যা চর্বিকে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে রূপান্তরিত করে, সেটা কোথা থেকে নিঃসৃত হয়? তো সঠিক উত্তর হবে সেটি অগ্ন্যাশয় থেকে কিন্তু নিঃসৃত হয়। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে বাংলার দিয়ানি অধিগ্রহণ করে বা দিয়ানি লাভ করেছিল? ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে বাংলার দিয়ানি লাভ করেছিল? তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার, উড়িষ্যা 1765 সালে দিয়ানি লাভ করেছিল মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে। মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে 1765 সালে বাংলা, বিহার, উড়িষ্যার দিয়ানি লাভ করে। চলো নেক্সট। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু একটি ভার্চুয়াল ইভেন্টের মাধ্যমে কত সালের মধ্যে যক্ষ্মা নির্মূল করার জন্য প্রধানমন্ত্রী টিবি অভিযান এবং নিক্ষয় 2 পোর্টাল চালু করেছিল? প্রধানমন্ত্রী টিবি মুক্তি অভিযান কত সালের মধ্যে প্রধানমন্ত্রী টিবি মুক্তি অভিযান এই পোর্টাল চালু করেছিল? তো সঠিক উত্তর হবে 2025 সালের মধ্যে।
2025 সালের মধ্যে টিবি মুক্ত ভারত অভিযান চালু করেছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। নিম্নলিখিত বৌদ্ধ বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে কোনটি ভারতের বিহারে অবস্থিত? তো নালন্দা বিশ্ববিদ্যালয় এটি কিন্তু বিহারে অবস্থিত। নালন্দা বিশ্ববিদ্যালয় বর্তমানে কোথায় অবস্থিত? তো বর্তমানে কিন্তু এটি বিহারে অবস্থিত। ঠিক আছে, চলো নেক্সট। 5ই এপ্রিল 2022 সাল থেকে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের বা ইউপিএসসির চেয়ারম্যানকে, তিনি বর্তমানে রয়েছেন, আজকের দিনেও কিন্তু তিনিই রয়েছেন। তো ডক্টর মনোজ সোনি তিনি বর্তমানে ইউপিএসসি বা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান। তরাইনের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? তো তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল 1191 সালে। 1191 সালে মোহাম্মদ ঘুরি ও পৃথ্বীরাজ চৌহানের মধ্যে কিন্তু তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধে পৃথ্বীরাজ কিন্তু জয়ী হয়েছিলেন এবং মোহাম্মদ ঘুরি কিন্তু পরাজিত হয়েছিলেন। পরবর্তীকালে 1192 সালে তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়, তখন কিন্তু এখানে মোহাম্মদ ঘুরি জয়ী লাভ করেছিল এবং পৃথ্বীরাজ চৌহান কিন্তু পরাজিত হয়েছিল। চলো নেক্সট। উড়িষ্যার রাজা পরবা উৎসব হলো জীবন্ত সাংস্কৃতিক ঐতিহ্য এবং জীবনযাত্রার কৃষি পদ্ধতি। এটি কোন মাসের 3 দিনের জন্য অনুষ্ঠিত হয়? রাজা পরব উৎসব একটি উড়িষ্যার একটি উৎসব। এটি কোন মাসে অনুষ্ঠিত হয় এবং এই অনুষ্ঠানটি 3 দিনের কিন্তু অনুষ্ঠান। যদি তোমাদের ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দেবে, আর রেগুলার আপডেট পেতে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো সঠিক উত্তর হবে জুন মাসে। প্রতি বছর জুন মাসে এই রাজা পর্ব উৎসব উড়িষ্যাতেও পালন করা হয় এবং জুন মাসে 3 দিন ধরে এই অনুষ্ঠান হয়। 2011 সালের আদমশুমারি অনুসারে কোন রাজ্যে 2011 থেকে 2021 মধ্যে সবচেয়ে জনসংখ্যা বৃদ্ধির হার বেশি ছিল? 2011 সালের যে জনগণনা হয়েছিল সেখানে 2001 থেকে 2011 সালের মধ্যে কোন রাজ্যের জনসংখ্যার বৃদ্ধির হার সবচেয়ে বেশি ছিল? দেখো, ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার ছিল 17.5 ভারতের, এবং ভারতের মেঘালয় রাজ্যে কিন্তু জনসংখ্যা বৃদ্ধির হার ছিল সবচেয়ে বেশি। মেঘালয়ের জনসংখ্যার বৃদ্ধির হার কিন্তু সবচেয়ে বেশি ছিল, সেখানে কিন্তু প্রায় 30% জনসংখ্যা কিন্তু বৃদ্ধি পেয়েছিল। চলো নেক্সট। স্বরাজ আমার জন্মগত অধিকার, স্বরাজ আমার জন্মগত অধিকার, আমি তা অর্জন করবই, এই স্লোগানটা কে দিয়েছিলেন? তো এই স্লোগানটা দিয়েছিলেন বাল গঙ্গাধর তিলক। বাল গঙ্গাধর তিলক এই স্লোগান বা এই নারাটা দিয়েছিল, স্বরাজ আমার জন্মগত অধিকার। কোথায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ 2023 আয়োজন করেছিল? 2023 পুরুষ ক্রিকেট বিশ্বকাপ কোথায় আয়োজন করা হয়েছিল? তো সঠিক উত্তর হবে ভারত। 2023 সালে ভারতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসি পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করেছিল, যেখানে জয়ী হয়েছিল অস্ট্রেলিয়া কিন্তু ভারতকে হারিয়ে কিন্তু জয়ী হয়েছিলেন। চলো নেক্সট। নিচের মধ্যে কে শারদ বাদ্যযন্ত্রের জন্য বিখ্যাত? শারদ বাদক, নিচের মধ্যে কে একজন শারদ বাদক? তো রবিশঙ্কর সেতার, জাকির হোসেন তবলা, বিসমিল্লা খান সানাই। তো বাকি থাকলো কে? আমজাদ আলী খান। তো সঠিক উত্তর হবে আমজাদ আলী খান শরৎ বাদক। তাহলে বিসমিল্লা খান কি? সানাই, জাকির হোসেন তবলা এবং রবিশঙ্কর সেতার বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত। বিখ্যাত ভারতীয় শাস্ত্রীয় নৃত্যশিল্পী চিহ্নিত করুন, যিনি ভারতনাট্যম এবং ওড়িশি নৃত্যশিল্পীর উভয় একজন গুরু, যিনি 1987 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছিলেন। তো ভারতনাট্যম এবং ওড়িশি উভয় নৃত্যশিল্পীর সঙ্গে যুক্ত ছিলেন, ঠিক আছে। তো তার সঙ্গে 1987 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারও পেয়েছিলেন। তিনি কে? তো তিনি হলেন সোনাল মানসিং। সোনাল মানসিং ভারতনাট্যম এবং ওড়িশি দুটো নাচেই কিন্তু পারদর্শী ছিলেন, তার জন্যই কিন্তু 1987 সালে তাকে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারে সম্মানিত করা হয়েছিল। 1867 সালে কেশবচন্দ্র সেন
আত্মারাম পাণ্ডুরঙ্গকে কোথায় প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করতে সাহায্য করেছিলেন? প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন কে? আত্মারাম পাণ্ডুরঙ্গ। এই আত্মারাম পাণ্ডুরঙ্গকে সাহায্য করেছিলেন কে? কেশবচন্দ্র সেন। এই আত্মারাম পাণ্ডুরঙ্গ কোথায় প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন? তো সঠিক উত্তর হবে পুনে। পুনেতে কিন্তু মহারাষ্ট্রের পুনেতে 1867 সালে আত্মারাম পাণ্ডুরঙ্গ প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন। আর এই প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করতে গিয়ে সাহায্য করেছিলেন কেশবচন্দ্র সেন। বিখ্যাত হীরাকুদ ক্যাপটিক থার্মাল পাওয়ার প্ল্যান্ট নিচের কোন রাজ্যে অবস্থিত? হীরাকুদ বাঁধ যেটি মহানদী নদীর উপরে অবস্থিত। তো এটি কিন্তু উড়িষ্যা রাজ্যে অবস্থিত। হীরাকুদ ক্যাপটিভ থার্মাল পাওয়ার প্ল্যান্ট এটি উড়িষ্যা রাজ্যে অবস্থিত এবং এটি কিন্তু মহানদীতে কিন্তু গড়ে উঠেছে। 1858 সালে ভারতের সম্রাজ্ঞী উপাধি নেন ব্রিটেনের রাজা রানী ভিক্টোরিয়া। কোন আইনের ফলস্বরূপ ভারতের ব্রিটিশ অঞ্চলের সার্বভৌম হন? তো সেটা হচ্ছে ভারত শাসন আইন। 1858 সালের ভারত শাসন আইন বলে। ভারত সরকার প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা চালু করেছিলেন কত সালে? প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা এটা হচ্ছে কম আয় ব্যক্তিদের বিনামূল্যে রান্নার গ্যাসের সংযোজন। রান্নার গ্যাস এটি কত সালে চালু হয়েছিল? তো এটি চালু হয়েছিল 2016 সালে। বিনামূল্যে বিপিএল ফ্যামিলিদের বা নিম্ন আয়ের ফ্যামিলিদের কিন্তু এই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মাধ্যমে গ্যাস কানেকশন। পিএম ফুটপাতের বিক্রেতাদের আত্মনির্ভর নিধি বা পিএম স্বনিধি স্কিম কোন মন্ত্রক চালু করেছে? ফুটপাতের যে বিক্রেতা আছে, ভ্যান্ডাররা রয়েছে, তাদের আত্মনির্ভর করার জন্য পিএম স্বনিধি স্কিম কোন মন্ত্রক চালু করেছে? তো এটি চালু করেছে আবাসন ও নগর বিষয়ক মন্ত্রণালয়। আবাসন এবং নগর বিষয়ক মন্ত্রণালয়। ড্যাশ হলো প্রজাতি সেই সব প্রজাতির উদ্ভিদ এবং প্রাণী যা বিশেষভাবে একটি নির্দিষ্ট এলাকায় পাওয়া যায়। তো অবশ্যই স্থানীয় প্রজাতি, শুধু একটা নির্দিষ্ট এলাকায় পাওয়া যায়, বাইরে পাওয়া যায় না, সেখানে স্থানীয় হবে। স্থানীয় প্রজাতি হলো সেই প্রজাতির উদ্ভিদ এবং প্রাণী যা বিশেষভাবে একটি নির্দিষ্ট এলাকায় পাওয়া যায়। নিম্নলিখিতগুলোর মধ্যে কোনটি ভারতের সংবিধানের রাজ্য তালিকার একটি বিষয়? ভারতীয় সংবিধানের 7ম তফসিলে এই কেন্দ্র, রাজ্য এবং যুগ্ম এই 3টি তালিকার কথা বলা রয়েছে। তো ভারতীয় সংবিধানের 7ম তফসিলে কেন্দ্র, যুগ্ম এবং রাজ্য এই 3টি তালিকার কথা বলা রয়েছে এবং এখানে বলা রয়েছে নিচের কোনটি রাজ্য তালিকার ভুক্ত? তো সঠিক উত্তর হবে কৃষি। কৃষি কিন্তু রাজ্য তালিকার অন্তর্ভুক্ত। পুং চোলেমা একটি ধর্মীয় উৎসব যেখানে ধর্মীয় অনুষ্ঠানে গান এবং ঢোলের সাথে পরিবেশন করা হয়। তো এই পুং চোলেমা এটি কোন রাজ্যে বিখ্যাত? তো এটি কিন্তু মণিপুরে। পুং চোলেমা ধর্মীয় উৎসব এটা কিন্তু মণিপুর রাজ্যের একটি ধর্মীয় উৎসব। চলো নেক্সট। বিশ্বের কোন অঞ্চলে সবচেয়ে বেশি বৃক্ষরোপণ দেখতে পাওয়া যায়? অবশ্যই তো সঠিক উত্তর হবে ক্রান্তীয় অঞ্চলে। বিশ্বের ক্রান্তীয় অঞ্চলে সবচেয়ে বেশি বৃক্ষরোপণ দেখতে পাওয়া যায় বা গাছপালা দেখতে পাওয়া যায়। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে। চ্যানেলে নতুন